হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার ভিডিও অফ বায়োলজি। আজকের ভিডিওটায় আমরা লাস্ট সাবটপিকস অফ মাইক্রোস্কোপি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে লাইট মাইক্রোস্কোপি কাকে বলে, লাইট মাইক্রোস্কোপিতে কি কি হয়ে থাকে। আজকের ভিডিওটায় আমরা দেখব যে কিভাবে একটা লাইট মাইক্রোস্কোপিতে কিভাবে স্পেসিমেনগুলোকে ফিক্স করা হয় বা প্রিপেয়ার করা হয়। স্পেসিমেন এখানে কাকে বলছি বা কাদের বলা হচ্ছে, যেসব অর্গানিজমগুলোকে আমরা দেখতে চাই বা যেসব জিনিস আমরা মাইক্রোস্কোপের আন্ডারে স্টাডি করতে চাই সেসব জিনিসগুলোকে বলা হচ্ছে স্পেসিমেন। আচ্ছা, সেই স্পেসিমেনগুলোকে সেখান থেকে তুলে এনে আমরা ডাইরেক্ট ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করতে পারি না। তার জন্য কি করতে হয় আমাদেরকে, তার জন্য সেটাকে ভালোভাবে প্রিপেয়ার করতে হয়। প্রিপেয়ার ইন দ্য সেন্স হোয়াট, কি সেই স্পেসিমেনগুলোকে ঠিকঠাকভাবে প্রসেস করে ঠিকঠাকভাবে মাউন্ট করতে হয় বা ঠিকঠাকভাবে ওটাকে প্লেস করতে হয়, সেটাকে বলা হয় প্রিপারেশন অফ স্পেসিমেন। তো চলো দেখে নেই লাইট মাইক্রোস্কোপের ক্ষেত্রে কিভাবে আমরা স্পেসিমেনকে প্রিপেয়ার করতে পারি। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়েট মাউন্টস। ফার্স্টে বলে রাখি, এটা ওয়ান অফ দ্য টেকনিক্স অফ লাইট মাইক্রোস্কোপিতে যেভাবে প্রিপারেশন করা হয় স্পেসিমেনগুলোর, সেটা হচ্ছে ওয়েট মাউন্টস। ওয়েট মাউন্টস জেনারেলি কাদের জন্য ইউজ করা হয়, লিভিং অর্গানিজমদেরকে ভিউ করার জন্য ইউজ করা হয় ওয়েট মাউন্টস। এই হ্যাঙ্গিং ড্রপ টেকনিক যেটা আছে, এই ওয়েট মাউন্টের একটা প্রসেস, ওয়ান অফ দ্য ভেরি স্পেশাল টাইপ অফ প্রসেস, হ্যাঙ্গিং ড্রপ টেকনিক। এটা দিয়ে আমরা জেনারেলি কি দেখতে পাই যে কোনো অর্গানিজম মুভ করে কি না, মানে মোটাইল অবস্থায় থাকে কি না, নাকি না ওটা নন মোটাইল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার ক্ষমতা রাখে কিনা নাকি না রাখে না। এই হ্যাঙ্গিং ড্রপ টেকনিক কি বা ওয়েট মাউন্টস কি এগুলো তোমাদের জানতে হবে না, খালি এটার নামগুলো জানতে হবে, তার সাথে কোনটা কিসের জন্য ভিজুয়ালাইজেশনে কাজে লাগে সেটুকুনি জানতে হবে। যেরকম আমি এখানে বললাম ওয়েট মাউন্ট লিভিং অর্গানিজমের জন্য ইউজ করা হচ্ছে। ওয়েট মাউন্টেরই একটা স্পেশাল টাইপ অফ টেকনিক হচ্ছে হ্যাঙ্গিং ড্রপ টেকনিক, যেটা দিয়ে আমরা দেখি যে কোনো অর্গানিজম মুভমেন্টের কেপেবল কি না, মানে মুভ করতে পারে কি পারে না। আচ্ছা, নেক্সট দেখো আছে আমাদের smears of appropriate thicknesses are allowed to air dry completely and are then passed through an open flame। মানে এখানে এটাকে বলা হচ্ছে হিট ফিক্সেশন। মানে কি হয় যে কোনো স্লাইড তো আমরা ছোটবেলায় দেখেছি, স্লাইড আর গ্লাস পিস। তো ওই স্লাইডের মধ্যে যে অর্গানিজমটাকে আমরা ভিজুয়ালাইজ করতে চাই, সেই ভিজুয়ালাইজেশনের অর্গানিজমটাকে আমরা গ্লাস স্লাইডে নেবার পরে ওটাকে ফ্লেমের ওপর দিয়ে, মানে যে কোনো ফ্লেম, বুনসেন বার্নার বলো বা যে কোনো কিছুর আগুনের ফ্লেমের ওপর দিয়ে একবার চালিয়ে নেবার মানেটা কি, মানে স্লাইডটাকে ধরো ওর ওপর থেকে একটুখানি গরম করে নেব। এই প্রসেসটাকে কি বলা হচ্ছে দেখো, হিট ফিক্সেশন। মানে হিটটাকে আমরা ইউজ করছি কি করার জন্য, ফিক্স করার জন্য। কাকে ফিক্স করার জন্য, স্পেসিমেনটাকে ফিক্স করার জন্য। কোথায়, স্লাইডের ওপর, যাতে অর্গানিজমটা না মুভ করে আর আমরা কিন্তু তাদের ইন্টারনাল স্ট্রাকচারটা যাতে ভালোভাবে বুঝতে পারি। তা এই হিট ফিক্সেশন যে প্রসেসটা, সেটা কিন্তু অর্গানিজমগুলোকে মেরে ফেলে। মানে এখানে যেরকম ওয়েট মাউন্টসের ক্ষেত্রে আমরা দেখছিলাম লিভিং অর্গানিজমকে আমরা ভিউ করতে পারছিলাম, ওয়েট মাউন্টসের ক্ষেত্রে এই হিট ফিক্সেশনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করতে পারি না। লিভিং অর্গানিজমসকে কিন্তু আমরা স্টাডি করতে পারি না, ওগুলো কিলড হয়ে যায়, অর্গানিজমসগুলোকে কিল করতে বাধ্য করে এই হিট ফিক্সেশন। তো যেহেতু এই অর্গানিজমগুলোকে হিটের ওপর দিয়ে একবার চলাফেরা করানো হয়েছে, তার জন্য কি ওগুলো মরে গিয়ে কি হয়, স্লাইডের ওপরে সারফেসে ওগুলো আটকে যায়। এই আটকে গেলে খুব ভালোভাবে স্টেন করতে পারি। আগের ভিডিওসতে আমি বলেছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন রং দিয়ে আমরা সব মাইক্রো অর্গানিজমগুলোকে স্টেন করি। স্টেন করার কথার অর্থ কি, যে ধরো যে কোনো একটা অর্গানিজম, সেটা তো কালারলেস হতেই পারে, তাই না? তো এবার যদি সেটাকে লাইট মাইক্রোস্কোপের আন্ডারে আমরা দেখতে চাই, তাহলে আমরা তো কিছুই দেখতে পারবো না, কারণ ওটার কোনো কালারই নেই। ফর বেটার ভিজুয়ালাইজেশন আমরা কি করে থাকি, সেই রকম অর্গানিজমগুলোকে বা অলমোস্ট অল অর্গানিজমগুলোকে আমরা একবার স্টেন করে নিই বা ডাই করে নিই। যেরকম রং করি আমরা চুলে, ঠিক সেরকমই স্টেন বা ডাই করে নিই আমরা অর্গানিজমগুলোর ওপরে। তাহলে কি হয়, তাতে আমাদের ভিজুয়ালাইজেশনে আরো বেশি অ্যাকিউরেসি আসে। তাহলে দুটো প্রসেস দেখলাম আমরা,
স্পেসিমেন প্রিপেয়ার করার জন্য লাইট মাইক্রোস্কোপের ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, একটা হচ্ছে ওয়েট মাউন্ট, একটা হচ্ছে হিট ফিক্সেশন। আচ্ছা, হিট ফিক্সেশনের এখানে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে হিট ফিক্স করার আগে মানে ফ্লেমের ওপর দিয়ে চলানোর আগে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট থিকনেসে স্মিয়ারটাকে করতে হয়, প্লাস এয়ার ড্রাই করে নিতে হয় কমপ্লিটলি। মানে ধরো কোনো সলিউশনে একটা অর্গানিজম আছে, ঠিক আছে, কোনো সলিউশনে একটা মাইক্রো অর্গানিজম আছে, সেটাকে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট থিকনেসে নিতে হবে। মানে বেশি গাঢ়ভাবে নিলেও কিন্তু আমাদের হবে না, আমাদের কিন্তু একদম পাতলা সলিউশন হিসেবে আমাদেরকে স্লাইডের ওপর নিতে হবে। নেওয়ার পরে সেটাকে এয়ার ড্রাই করতে হবে, মানে হাওয়ায় শুকাতে হবে, তারপরে কিন্তু আমরা ওটাকে হিট ফিক্স করতে পারবো, তার আগে কিন্তু নয়। তাহলে ওয়েট মাউন্টস দেখা যাচ্ছে লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। স্পেশাল টাইপ হচ্ছে হ্যাঙ্গিং রক, যেটা মুভমেন্টটাকে স্টাডি করে। আর এখানে তো হিট ফিক্সেশন, সব অর্গানিজম গুলোকে মেরে তারপরে তার ইন্টারনাল স্ট্রাকচারস গুলোকে দেখে উইথ দ্য হেল্প অফ স্টেন। এবার এই যে স্টেনস আমরা বলছি বা স্টেনস নিয়ে আমরা কথা বলছি, তাহলে এই স্টেনিং ব্যাপারটা কি আমরা চলো দেখে নিই। দেখো কি বলছে, a stain or a dye is a molecule that can bind to a structure and give it color। মানে এই স্টেন বা ডাই হচ্ছে এমন একটা মলিকিউল যেটা যে কোনো স্ট্রাকচারের সাথে বাইন্ড করে গিয়ে তাকে একটা কালার প্রোভাইড করে বা কালার প্রদান করে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, মোস্ট মাইক্রোবিয়াল স্টেনস আর ক্যাটায়নিক or basic dyes such as methylene blue। মানে এই যে স্টেন, এই স্টেনের কিন্তু বিভিন্ন রকম চার্জ হতে পারে। কিছু কিছু স্টেনের হয় হচ্ছে পজিটিভলি চার্জ, কিছু কিছু স্টেনের হয় নেগেটিভলি চার্জ। যারা পজিটিভলি চার্জ স্টেন তাদেরকে বলা হয় ক্যাটায়নিক বেসিক ডাইস, যেরকম একটা এক্সাম্পল হচ্ছে মিথিলিন ব্লু। আরেকটা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ যারা, তারা হচ্ছে অ্যানায়নিক ডাই বা অ্যাসিডিক ডাই। এদের একটা এক্সাম্পল হচ্ছে অ্যাসিড ফুক্সিন, ঠিক আছে। তো এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কেন হয় বা কি কারণে এরকম চার্জ ডিস্ট্রিবিউশনে আমরা কোনো স্টেনটাকে ডিভাইড করছি, কারণ হচ্ছে যে ধরো একটা অর্গানিজমের মধ্যে পজিটিভ চার্জড অর্গানেলিও থাকে, নেগেটিভ চার্জড অর্গানেলিও থাকে। অনেকের সারফেসটাও পজিটিভলি চার্জ থাকে, অনেকের সারফেসটাও নেগেটিভলি চার্জ থাকে। তো একটা অর্গানিজমের ভেতরে বিভিন্ন রকমের চার্জ থেকে থাকে। তো এই চার্জ গুলোকে কি করা হয়, দেখো যখন আমরা এই অ্যাসিডিক বা বেসিক ডাই দিই বা এই যে পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জ, এই পজিটিভলি চার্জ দিলে কি হবে, এরা গিয়ে বাইন্ড করবে নেগেটিভলি চার্জ যে স্ট্রাকচার গুলো তাদের উপরে গিয়ে। নেগেটিভ পজিটিভ চার্জ মানে পজিটিভলি চার্জড স্টেনস গুলো যদি আমরা অ্যাপ্লাই করি কোনো অর্গানিজমে, তাহলে সেই অর্গানিজমে যত নেগেটিভ অর্গানেলি আছে বা নেগেটিভ স্ট্রাকচার আছে সেগুলো গিয়ে বাইন্ড করবে আর তারপরে সেগুলোকে কালার করবে। ঠিক ভাইস ভার্সা ভাবে ওরকমই নেগেটিভলি চার্জ ডাই গুলো তাই হয়, পজিটিভলি চার্জ স্ট্রাকচারের সাথে বাইন্ড করে। তো এই অপোজিট অ্যাট্রাক্টস বলে যে ঘটনাটা হয়, সেখানে কিন্তু এই প্রিন্সিপালটা কাজে লাগানো হয়, ঠিক আছে। এর জন্যই এটাকে ক্যাটায়নিক আর অ্যানায়নিক ডাইস বলে এখানে ডিফারেন্সিয়েট বা ডিভাইড করা হয়েছে। নেক্সট দেখো, সিম্পল স্টেনস কাদের বলা হচ্ছে, যেগুলো খালি একটা ডাই ইউজ করে ফর কালারিং, ঠিক আছে। এই একটা ডাই দিয়েই আমাদের মানে ওই অর্গানিজমের কিন্তু আমরা সব বেসিক স্ট্রাকচার, সেল শেপস, অ্যারেঞ্জমেন্ট সব আমরা স্টাডি করে নিতে পারি, ঠিক আছে। এরপরে দেখো ডিফারেন্সিয়াল স্টেন যেটা, সেটা 2 or more ডাইস দিয়ে তৈরি হয় বা 2 or more ডাইস ইউজ করা হয় ডিফারেন্সিয়াল স্টেনে। ধরো রেড কালার দিলাম, রেড কালারটা কোনো একটা অর্গানেলিকে ইয়ে করলো, ডিস্টিংগুইশ করলো, আর ব্লু কালার দিলাম, ব্লু কালারটা আরেকটা কোনো অর্গানেলিকে ওটা রিপ্রেজেন্ট করলো বা ডিস্টিংগুইশ করলো, ঠিক আছে। তো সিম্পল স্টেন একটা ডাই ইউজ করে, ডিফারেন্সিয়াল স্টেন দুটো বা তার থেকে বেশি ডাই ইউজ করে ভেরিয়াস অর্গানেলি বা ভেরিয়াস প্রপার্টি অফ দ্য অর্গানিজম শো করানোর জন্য। এখানে একটা হচ্ছে গ্রাম স্টেন, the Scapper-Fulton spore stain, the Ziehl-Neisel acid-fast stain are examples। মানে এই ডিফারেন্সিয়াল স্টেনের এক্সাম্পল হচ্ছে গ্রাম স্টেনিং, Scapper-Fulton spore staining আর Ziehl-Neisel acid-fast staining, এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এরপরে দেখো নেগেটিভ স্টেনস কি করে, বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে। সেলের ভেতরে অনেক সময় যায় না এটা, সেলের আশেপাশে গিয়ে সেলের ব্যাকগ্রাউন্ডটাকে
স্টেইন করে, আর ব্যাকগ্রাউন্ডে থাকা ধরো কোনো পার্টস, ধরো সেল ওয়াল বা সেল মেমব্রেন, সেগুলোকে কালার করতে, মানে কালার যাতে না ঢোকে সেটাকে প্রিভেন্ট করে। ঠিক আছে, এই দেখো তারপরে বলছে ফ্ল্যাজেলা স্টেন্স। ফ্ল্যাজেলা স্টেন্স বেসিক্যালি যেরকম নাম, সেটা হচ্ছে বেসিক্যালি ফ্ল্যাজেলা গুলোকে গিয়ে রং করবে। ফ্ল্যাজেলা আমি বলেছিলাম যে এমন একটা অর্গানেলি যেটা একটা মাইক্রো অর্গানিজমকে মুভ করতে হেল্প করে। তো ফ্ল্যাজেলার স্টেন্স যেটা, সেটা অবশ্যই ফ্ল্যাজেলাতে গিয়ে স্টেন মানে কালার করবে আর ফ্ল্যাজেলা গুলোকে ভিজিবল করাবে আমাদের। আচ্ছা, স্ক্যাফার ফুলটন স্পোর স্টেনিং, যেটা ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়াল স্টেনের এক্সাম্পল আমি বললাম, দেখো সেখানে কিন্তু এন্ডোস্পোর গুলোকে গ্রিন কালার করে দেয়। এন্ডোস্পোর হচ্ছে তোমার এমন একটা স্টেজ একটা মাইক্রো অর্গানিজমের যেখানে ওরা মরে না, কিন্তু আধমরা কন্ডিশনে বেঁচে থাকে। মানে ধরে নাও খুব একটা ডিফিকাল্ট এনভায়রনমেন্টাল কন্ডিশন হলো, ধরে নাও খুব হিট বা খুব কোল্ড, যেখানে একটা অর্গানিজম সার্ভাইভ করতে পারে না, তো তারা কি করে একটা এন্ডোস্পোর ফর্মেশনে চলে যায়, যেখানে তারা ডরমেন্ট কন্ডিশনে থাকে। মানে ধরো তাদের মেটাবলিক্যালি অ্যাক্টিভিটি কিছুই থাকে না, মানে না খায় না ঘুমায়, মানে খালি ঘুমায়, খাওয়া দাওয়া কোনো মেটাবলিজম কিচ্ছু হয় না, ওরা কিন্তু বেঁচে থাকে কিন্তু কোনো অ্যাক্টিভিটি শো করে না। তো সেই একটা ডরমেন্ট সিচুয়েশন যখন চলে যায় যে কোনো একটা অর্গানিজম, সেই স্ট্রাকচারটাকে কিন্তু এন্ডোস্পোর বলা হয়। তো এই এন্ডোস্পোরটাকে স্টেন করার জন্য এই স্ক্যাফার ফুলটন স্পোর স্টেনিং ইউজ করা হয়, যেখানে এন্ডোস্পোরটা গ্রিন কালারেশন নেয়। কোন ডাইটার জন্য গ্রিন কালার নেয়? ম্যালাকাইট গ্রিনের জন্য। ম্যালাকাইট গ্রিন দেওয়া হয়, এইটা ডাইয়ের নাম, এটার জন্য এন্ডোস্পোরটা গ্রিন কালার দেখতে হয়। কিন্তু ভেজিটেটিভ সেল যেগুলো, তার ভেতরে যে অর্গানিজমটা যেটা বেঁচে আছে কিন্তু নন অ্যাক্টিভ কন্ডিশনে আছে, সেটা কিন্তু রেড কালারেশন নেয় বিকজ অফ স্যাফরানিন। স্যাফরানিনের কালার কিন্তু রেড, আর ম্যালাকাইট গ্রিনের কিন্তু কালার গ্রিন। ঠিক আছে, তাহলে এন্ডোস্পোর বোঝা গেল। এখানে আমি একটু ছোট্ট করে বলে দিলাম, এন্ডোস্পোর এমন একটা স্টেজ যেখানে একটা অর্গানিজম নিজের প্রোটেক্টিভ শেল বানিয়ে ফেলে, মানে নিজের আশেপাশে একখানা প্রোটেক্টিভ শেল বানিয়ে ফেলে, ঠিক ওই রকম একটা স্নেলের মতন, যে যখন অন্যান্য কোনো ফেভারেবল কন্ডিশন থাকে তখন ওর মাথাটা বার করে ওর নিজের মতন চলাফেরা করতে থাকে, কিন্তু যেই তুমি ওর আশেপাশে বা কোনো এরকম ডেঞ্জার ও সিগন্যাল করতে পারে, তখন ও কি করে, ঠিক সঙ্গে সঙ্গে ঢুকে গিয়ে খালি ওর আউটার কাভারিংটা কিন্তু পড়ে থাকে। ঠিক সেই রকমই এন্ডোস্পোরের ব্যাপারটাও। এন্ডোস্পোরের দেখা গেল কি কি কালার নেয়, আর স্টেনিং এর প্রিন্সিপালস গুলো আমরা এখানে দেখলাম। এখানে আমরা কিন্তু পজিটিভ নেগেটিভ স্টেন্স কাকে বলে সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, চলো এবার নেক্সট, সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি। তো চলো দেখে নেওয়া যাক কি বলছে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে। এই ইলেকট্রন মাইক্রোস্কোপিতে লাইটের জায়গায় বিম অফ ইলেকট্রন ইউজ করা হয় ফর দ্য ভিজুয়ালাইজেশন অফ দ্য অর্গানিজম বা স্পেসিমেন। ঠিক আছে, এবার দেখো এখানে কি হচ্ছে। এখানে যেরকম আমাদের লাইট মাইক্রোস্কোপ হচ্ছিল, তার জায়গায় এখানে ইলেকট্রন বিম ইউজ করা হচ্ছে। আর ওখানে আমাদের ছিল হচ্ছে লেন্স, কাঁচের লেন্স, কিন্তু এখানে থাকবে ইলেকট্রোম্যাগনেটিক লেন্স। ঠিক আছে, যাতে ইলেকট্রনস গুলোকে ডিফ্লেক্ট বা রিফ্লেক্ট যাই করতে পারে। ঠিক আছে, এদের কি ব্যাপার, একটা ব্যাপার হচ্ছে এরা অনেক এক্সপেন্সিভ, খুব ডিফিকাল্ট ইউজ করা, কিন্তু এদের অ্যাডভান্টেজ কি কি দেখো, এদের ম্যাগনিফিকেশন হচ্ছে 500,000x, মানে কত বেশি ম্যাগনিফাইড এরা অবজেক্টের ইমেজ দিতে পারে সেটা এখান থেকেই ধারণা করা যাচ্ছে। প্লাস এদের রিজলভিং পাওয়ার হচ্ছে লেস দ্যান 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার রিজলভিং পাওয়ার আমি বলেছিলাম আগের ভিডিওটায়, যে কোনো দুটো পার্টিকেল যদি একসাথে খুব কাছাকাছি থাকে, তাদের মধ্যে যদি ডিস্টিংগুইশ করে সেই দুটোকে আলাদা পার্টিকেল করতে পারে কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটাকে বলা হয় রিজলভিং পাওয়ার। তাহলে 1 ন্যানোমিটার মানে বুঝতে পারছো কতটা ক্লোজ থাকবে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে। তো সেই 1 ন্যানোমিটার দূরত্বতেও এরা কিন্তু খুব ভালো রিজলভিং পাওয়ার দিতে পারছে বা ভিজুয়ালাইজ করাতে পারছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা ভাইরাসেসকে দেখতে পাই, অন্যান্য লাইট মাইক্রোস্কোপ বা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ বা যেরকম মাইক্রোস্কোপি নিয়ে আমরা পড়েছি সেরকম কিন্তু সেগুলোতে কিন্তু ভাইরাস দেখা যায় না বা ভিজুয়ালাইজ করাতে পারে না। ঠিক আছে,
আচ্ছা, অ্যাডভান্স টাইপ অফ ইএমস কিন্তু মলিকিউলস আর ইন্ডিভিজুয়াল অ্যাটমসকেও ভিজুয়ালাইজ করতে পারে, মানে এরকম রিজলভিং পাওয়ার আর এরকম ম্যাগনিফিকেশন এদের। ঠিক আছে, এবার এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা কিন্তু একটা টাইপ অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপের ডেরিভেটিভ। ঠিক আছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমরা পড়েছিলাম যে মোর দ্যান ওয়ান লেন্স যখন ইউজ হয় তখন সেটাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমরা বলে থাকি। তো সেই কম্পাউন্ড মাইক্রোস্কোপই একটা ডেরিভেটিভ হচ্ছে এই ইলেকট্রন মাইক্রোস্কোপ। ডিফারেন্ট পার্টস আছে যেগুলো আমরা একটা ছবি দিয়ে দেখব। এখানে পার্টসগুলোকে লেখা আছে, দেখে নিন। দুটো লেন্স সিস্টেম থাকে, একটা কন্ডেন্সার থাকে, একটা স্পেসিমেন হোল্ডার থাকে। তারপরে ইলেকট্রন বিম প্রডিউস করার জন্য একটা ইলেকট্রন গান থাকে, যেটা ভ্যাকিউমের মধ্যে দিয়ে যায়, কিন্তু সেখানে কিন্তু ইলেকট্রনটা কিন্তু সবসময় ভ্যাকিউমের মধ্যে দিয়েই যাবে, কোনো আদার মিডিয়া প্রেজেন্ট থাকলে কিন্তু ওটা যাবে না। ঠিক আছে, ভ্যাকিউমের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখো। আচ্ছা, ভ্যাকিউমের মধ্যে দিয়ে কেন যায়? যাতে কোনো ইলেকট্রনসের মাঝে কোনো ধাক্কাধাক্কি না হয়, যাতে কোনো কলিশন না হয়। ঠিক আছে, যদি কলিশন হয়ে যায় তাহলে কিন্তু ইমেজ প্রপার ফর্ম করবে না, ইলেকট্রন ঠিকঠাকভাবে স্ক্যাটার করবে না, মানে আর ইমেজ ফর্মেশনে একদমই কম্প্রোমাইজেশন চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু এই স্পেসিমেনের যেটা লাগে সেটা হচ্ছে আলট্রা থিন সেকশন লাগবে, কিন্তু মানে খুবই বেশি পাতলা, মোটা হলে একদমই হবে না। আলট্রা থিন সেকশন, ডিহাইড্রেটেড স্পেসিমেন, মানে জল প্রেজেন্ট থাকবেই না, ডিহাইড্রেটেড থাকবে। আচ্ছা, ট্রিটেড উইথ আ ডাই, মানে যে কোনো একটা ডাই দিয়ে ট্রিট করার পরে ওরকম একটা আলট্রা থিন স্পেসিমেনকে ইউজ করা হবে। আর কোথায় প্লেস করা হবে? দেখো, একটা মেটাল গ্রিডে, গ্লাস স্লাইডের উপরে। তো এইরকম ভাবে আমরা স্পেসিমেন প্রিপেয়ার করব একটা ইলেকট্রন মাইক্রোস্কোপির ক্ষেত্রে। তো চলো ফটোটা দেখে নেওয়া যাক। এটা একটা বেসিক ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি। দেখো, ভোল্টেজ ফিড, ফিলামেন্ট, ইলেকট্রন বিম, এটা পুরো ভ্যাকিউম টিউব, ইলেকট্রোম্যাগনেটস গুলো প্রেস করা রয়েছে। এটা হচ্ছে ভিউইং পোর্ট, এখান থেকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ফ্লুorescent স্ক্রিন, যেখানে ইমেজটা তৈরি হয়ে থাকবে। আর এখানে আর একটু লাইন ডায়াগ্রাম দিয়ে তৈরি এটা। দেখো, উপরে আছে ইলেকট্রন গান, তারপরে অ্যানোড, তারপরে কন্ডেন্সার লেন্স, তারপরে স্পেসিমেনটা এখানে রাখবো, অবজেক্টিভ অ্যাপারেচার লেন্স, ইন্টারমিডিয়েট লেন্স, প্রজেক্টর লেন্স, ফ্লুorescent স্ক্রিন। এটা হচ্ছে আমাদের একটা ছবি, ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে। ঠিক আছে, বা কি রকম ভাবে দেখতে হয়, ভেতরে কি কি প্রিন্সিপাল আছে। এরপরে দেখে নিই আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের দুটো রকম ধরন। একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, একটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটা ইলেকট্রন মাইক্রোস্কোপের দুটো পার্ট। ঠিক আছে, মানে দু ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপ পাওয়া যায়, একটা হচ্ছে সেম, একটা হচ্ছে টেম। মানে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের শর্ট ফর্ম হচ্ছে সেম, আর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের শর্ট ফর্ম হচ্ছে টেম। তো টেম কিসের জন্য ইউজ করা হয়? ইন্টারনাল স্ট্রাকচার এক্সামিন করার জন্য ইউজ করা হয়, 2 ডাইমেনশনাল ইমেজ প্রডিউস করে, আর ইলেকট্রনসগুলোকে স্পেসিমেনের ভেতর থেকে নিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি বা টেমের জন্য কিন্তু খুব থিন একটা স্পেসিমেন হতে হবে, আর একটা প্লাস্টিক বা উডের মধ্যে তোমার ওটা এমবেডেড থাকবে, মানে ধরো ঢোকানো থাকবে একটা স্পেসিমেন, কোনো প্লাস্টিকের ব্লকের মধ্যে ঢোকানো থাকবে, ঠিক পুরো চারিদিকটা সলিড প্লাস্টিক হবে, মাঝখানে ঠিক থাকবে তোমার স্পেসিমেনটা। তো সেখান থেকে আমাদের একদম আলট্রা থিন স্লাইসেস কেটে সেটাকে আমাদের স্লাইডের ওপর প্লেস করে তারপরে আমাদের টেমের ওপর থেকে কিন্তু টেমের মধ্যে, মানে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপির ভেতরে আমরা ওটাকে এক্সামিন করব। আচ্ছা, এই যে প্লাস্টিকের ভেতরে যে এমবেডেড থাকবে আমাদের স্পেসিমেনটা, সেটা কিন্তু গ্লাস বা ডায়মন্ড নাইফ দিয়েই কাটতে হবে। ঠিক আছে, অন্য কোনো চাকু ছুরি ইউজ করলে হবে না, গ্লাস বা ডায়মন্ড নাইফ দিয়ে কাটতে হবে। তার সাথে সাথে স্টেইন বা কোট করা হবে কি কেমিক্যালস দিয়ে? দেখো, লেড অ্যাসিটেট,
ফসফোটাংসেন, ইউরেনিয়াম, প্যালাডিয়াম বা গোল্ড, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের স্টেনিং করতে হবে। ঠিক আছে, স্টেন করার পরে আমরা সেটাকে রাখবো কপার গ্রিডে, চেম্বারের ভেতরে। ওখানে একটা কপার গ্রিড দেখেছিলাম, সেই কপার গ্রিডে রাখবো। তারপরে ইলেকট্রন পাস করবে, তারপরে আমাদের একটা ফ্লুorescent স্ক্রিনে যেটা হয় সেটা আমরা ছবিটা কিন্তু পাবো। ঠিক আছে, এই গেল আমাদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি। আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি কি? স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি এটা খালি স্পেসিমেনের সারফেসটুকু পড়তে সাহায্য করে বা খালি সারফেসটুকুর ইমেজ নিতে সাহায্য করে বা নেয়। ঠিক আছে, এটার জন্য কি লাগে দেখো, এটার মধ্যে দিয়ে মানে এই সেমের জন্য কিন্তু ইলেকট্রনগুলো স্পেসিমেনের মধ্যে দিয়ে যায় না, স্পেসিমেনের চারিপাশে এটা ডেভিয়েট করে যায় বা ছড়িয়ে যায়, স্ক্যাটার করে যায়। সেই ছড়ানো ইলেকট্রনসগুলো দিয়ে কিন্তু ইমেজটা প্রডিউস হয়। মানে ধরো ট্রান্সমিশনের যেরকম স্পেসিমেনটার মধ্যে দিয়ে যাচ্ছিল ইলেকট্রনসগুলো, এখানে কিন্তু সেটা হয় না। এখানে কিন্তু আশেপাশে যে ছড়িয়ে যাচ্ছে, স্ক্যাটার হয়ে যাচ্ছে, ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, সেসব ইলেকট্রনস নিয়ে কিন্তু একটা সারফেসের ইমেজটা প্রডিউস হয়। ঠিক আছে, কি করে এটার প্রিপারেশন হবে দেখো, স্পেসিমেন প্রিপারেশন কি করে হবে। একদম লিকুইড প্রোপেন সুপার কুল করা হয় লিকুইড প্রোপেনে -180°C। তারপরে স্পেসিমেনটাকে ডিহাইড্রেট করা হয় অ্যালকোহলে -70°C। তারপরে হেভি মেটাল দিয়ে কোট করা হয়। কি কি হেভি মেটাল ইউজ করা হয়? গোল্ড আর প্যালাডিয়াম। ঠিক আছে, এই গোল্ড আর প্যালাডিয়াম কিন্তু খুব ভালো ডিফ্লেক্টিং সারফেস ক্রিয়েট করতে পারে, তার জন্য এই গোল্ড আর প্যালাডিয়াম ইউজ করা হয়। কারণ কি, বেসিক্যালি সেমে কিন্তু এই রিফ্লেক্টেড ব্যাক যে ইলেকট্রনস গুলো আছে সেগুলো দিয়েই ইমেজটা ফর্ম করছে। তার জন্য রিফ্লেকশনের জন্য আমাদের বেশি ভালোভাবে ধ্যান রাখতে হবে যে কি রকম মেটাল বা কি রকম সাবস্টেন্স দিলে আমাদের রিফ্লেকশনটা সবচেয়ে বেস্ট হবে। তো এই ক্ষেত্রে উইদাউট এনি ডাউট গোল্ড অ্যান্ড প্যালাডিয়াম ইউজ করা হচ্ছে। তার সাথে সাথে ওটাকে যখন এরকম ভাবে ক্রিয়েট করা হয়ে গেল, স্পেসিমেনটা প্রিপেয়ার করা হয়ে গেল, তখন আমরা ওটাকে রাখছি হচ্ছে তোমার ওই কপার গ্রিডে। তারপরে ইলেকট্রন বিম দেওয়া হচ্ছে। ইলেকট্রন বিম দেওয়ার পরে ওই যেরকম ভাবে বললাম যে স্ক্যাটার করার পরে যে ইলেকট্রনস গুলোকে কনভার্জ করে তোমার অ্যাকিউমুলেট করে তারপরে একটা ছবি বানানো হচ্ছে বা ইমেজ বানানো হচ্ছে, ঠিক সেরকম ভাবেই এটা কিন্তু তৈরি হয়। আচ্ছা, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি খালি অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম ভিজুয়ালাইজেশনে ইউজ করা হয় না, এখানে কিন্তু আরো কয়েকটা কাজ আছে। যেরকম ধরো এই ক্যাথোড রে টিউব, যেটা আমাদের টেলিভিশন সিস্টেমে থাকে, ক্যাথোড রে টিউব এখন তো থাকে না, ধরো এখন তো আমাদের স্লিক হয়ে গেছে, এলইডি হয়ে গেছে, কিন্তু যেগুলো আগেকালকার দিনে যে টিভিগুলো থাকতো, যেগুলো মোটা মোটা টিভি, পিছনগুলো মোটা থাকে, সেখানে কিন্তু ক্যাথোড রে টিউব প্রিন্সিপাল চলতো। সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিরই ওয়ান অফ দ্য ডেরিভেশন। ঠিক আছে, তো এই গেল আমাদের দুটো ভাগ, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। দুটোই দেখলাম কি কি কাজে ইউজ করা হয়, কিভাবে এদের স্পেসিমেনগুলোকে প্রিপেয়ার করা হয়, আর কি কি মেটালস ইউজ করা হয় এগুলোর ক্ষেত্রে। তাই গেল আমাদের ট্রান্সমিশন আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। এরপরে আচ্ছা, এখানে একটা ছবি আছে যেটা আমাদের দেখতে হবে। দেখো, এটা হচ্ছে টেম বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, আর এটা হচ্ছে স্টেম। ঠিক আছে, দেখো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে আগে দেখি, এখানে একটা ইলেকট্রন গান, তারপরে অ্যানোড রিং, কন্ডেন্সার লেন্স, এই জায়গাটা বসবে স্পেসিমেন, তারপরে অবজেক্টিভ অ্যাপারচার লেন্স, ইন্টারমিডিয়েট লেন্স, প্রজেক্টর লেন্স, ফ্লুorescent স্ক্রিন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এরকম ভাবে দেখতে হয় কিন্তু একটা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, মানে এই জায়গাটা ইমেজটা ফর্ম করে। আর এখানে দেখো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, ইলেকট্রন গান, ইলেকট্রন বিম, তারপরে অ্যানোড, তারপরে ম্যাগনেটিক লেন্স। এখানে দেখো ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন, মানে যেগুলো স্ক্যাটার করে যাচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে বলছিলাম না, যেগুলো ছড়ানো ইলেকট্রনস গুলোকে একসাথে করে তারপরে একটা ইমেজ বানায়, দেখো ঠিক এরকম ভাবে। এখানে কিন্তু আছে স্পেসিমেন, শেষে আছে স্পেসিমেন। দেখো এখান থেকে আবার সেকেন্ডারি ইলেকট্রন ডিফ্লেক্টর, মানে দুটো রকম ইলেকট্রন
সোর্স দেওয়া হয় স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে, একটা ইলেকট্রন গান দিয়ে ওপর দিয়ে আসছে, দেখো এখানে পড়ছে লাস্ট, আর সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর দিয়ে এখান থেকে আবার ডিফ্লেক্ট করছে এখানে। তাহলে দেখা যাচ্ছে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা দেখো, এখানে উপর থেকে আসছিল, মধ্যে থেকে পাস করছিল, ডাইরেক্টলি এখানে এসে ফ্লোরোসেন্স স্ক্রিনে এসে এখানে ইমেজটা তৈরি করছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখো এখান থেকে একটা রে আসছে, আবার এখান থেকে একটা রে আসছে, দুটো যে ব্যাক স্ক্যাটার্ড করে যেটা আসছে সেখানে গিয়ে কিন্তু আমাদের ইমেজটা ফর্ম হচ্ছে। তাহলে এই গেল আমাদের সেম আর টেম। আর আজকের ভিডিওর যে লাস্ট টপিকটা সেটা হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। এই স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি কি বলছে, এটা হচ্ছে বেসিক্যালি 3 ডাইমেনশনাল ইমেজ প্রডিউস করছে। এতক্ষণ আমরা সব 2 ডাইমেনশনাল ইমেজ দেখছিলাম, তো এই স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি যেটা, সেটা আমাদের 3 ডাইমেনশনাল ইমেজ প্রডিউস করতে হেল্প করে। এক একটা ইন্ডিভিজুয়াল অ্যাটম বা মলিকিউলসের যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আমরা দেখতে পাই সেটা কিন্তু স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপির জন্যই। আর এই অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু মলিকিউলার চেঞ্জেস, মানে একটা মলিকিউল ধরো স্পেসে কিভাবে নিজেকে চেঞ্জ করছে বা কিভাবে নিজের মেটাবলিজম গুলো করছে, কিভাবে নিজের অ্যাক্টিভিটি গুলোকে করছে, ঠিক সেই জিনিসগুলোকে দেখে হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি। এর সাথে সাথেই তোমাদের এই মাইক্রোস্কোপির যে সেকশনটা মডিউলটা সেটা শেষ হলো। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো মডিউলের টপিকস নিয়ে আলোচনা করব।